আচ্ছা, ফটোইলেকট্রিক এফেক্টের যে একটু আগেই বললাম যে কথাটা, যে কারেন্ট, ফটো কারেন্টের মান ইন্টেন্সিটির সাথে, লাইটের ইন্টেন্সিটির সাথে বাড়ে। কেন বাড়ে সেটা জানার জন্য আমাদের যেটা জানতে হবে, লাইটের দুটো নেচার আছে, একটা হচ্ছে ওয়েভ নেচার আর একটা হচ্ছে পার্টিকেল নেচার। ঠিক আছে, তা লাইটের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা ওয়েভ নেচারের সাথে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারি, কিন্তু আবার কিছু নেচার হচ্ছে ওয়েভ নেচারের সাথে আমরা এক্সপ্লেন করতে পারি না। যেমন ফটোইলেকট্রিক এফেক্ট আমরা ওয়েভ নেচারের সাথে এক্সপ্লেন করতে পারি না। কেন করতে পারি না, এই দুটো সম্পর্কে আমরা জানার পরে এটা জানতে পারবো। তাহলে ওয়েভ নেচারে কি বলা হয়, কোন সোর্স থেকে লাইট ওয়েভ ট্রেন হিসেবে, এরকম কতগুলো ওয়েভ ট্রেন হিসেবে হ্যাঁ নির্গত হয়। আচ্ছা, এইবার এই ওয়েভ মানে লাইট মানে হচ্ছে যখন ওয়েভ হিসেবে বলবো তখন সেটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। একটা ইলেকট্রিক ওয়েভ থাকবে, তার সাথে একটা এইভাবে এই দুটো ওয়েভ কিন্তু পরস্পর পারপেন্ডিকুলার আছে। এই দুটো ওয়েভ, এই ছবিটা আমি যেটা দেখাচ্ছি এটা বোঝাটা একটু ডিফিকাল্ট। এই দুটো ওয়েভ যেটা আছে তার এখনো কমপ্লিট হয়নি। এটাকে যদি ইলেকট্রিক ওয়েভ বলি আর এটাকে যদি ম্যাগনেটিক ওয়েভ বলি, এই দুটো ওয়েভ পরস্পর পারপেন্ডিকুলার আছে। ঠিক আছে, প্রপাগেশন এইদিকে হচ্ছে, হ্যাঁ, তাদের ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর তার আছে। আমি পারপেন্ডিকুলার বলতে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এটা পারপেন্ডিকুলার আছে। আচ্ছা, এইবার এই যে ওয়েভের একটা অ্যামপ্লিটিউড থাকে। ওয়েভের একটা অ্যামপ্লিটিউড থাকে। ঠিক আছে, এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড এ। তাহলে ওয়েভ নেচার অনুসারে অ্যামপ্লিটিউড বলতে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, কোন পার্টিকেল ওয়েভের মধ্যে থাকা কোন পার্টিকেলের ম্যাক্সিমাম, এখানে ডিসপ্লেসমেন্ট এতটা, এখানে ডিসপ্লেসমেন্ট এতটা, এখানে ডিসপ্লেসমেন্ট এতটা, এখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকে আমরা অ্যামপ্লিটিউড বলবো। তাহলে এই ওয়েভ নেচার অনুসারে, ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স অনুসারে যে ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটি আর প্রপোর্শনাল টু এই অ্যামপ্লিটিউডের স্কয়ার, আই প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউডের স্কয়ার। তাহলে ওয়েভ নেচার অনুসারে দুটো কথা বললাম। একটা বললাম হচ্ছে ওয়েভ নেচার অনুসারে কোন সোর্স থেকে লাইট হচ্ছে এবং ওয়েভ ট্রেন হিসেবে এমিট করবে। দ্বিতীয় বললাম এই যে এমিটেড লাইট তার ইন্টেন্সিটি, ওই যে ওয়েভ তার অ্যামপ্লিটিউডের স্কয়ার হবে তার ইন্টেন্সিটি, প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউডের স্কয়ার। এটা একটা ভাইটাল পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কোন সোর্স থেকে আলো নির্গত হচ্ছে, ধরো এই একটা সোর্স থেকে লাইট নিঃসৃত হচ্ছে, এখানে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হিসেবে সোর্সের উপর ডিপেন্ড করে, এটা একটা গোলীয় বস্তু হিসেবে ধরেছি, তাই চারিদিকে আলোটা ছড়িয়ে যাবে, ওয়েভ ফ্রন্টটা হবে হচ্ছে স্ফেরিক্যাল। আচ্ছা, তাহলে লাইট থেকে যে মানে সোর্স থেকে যে এনার্জিটা নির্গত হচ্ছে, তখন এই এনার্জিটা কি হবে, প্রথমে এই ওয়েভ ফ্রন্টটা মানে এত দূর পর্যন্ত গিয়েছে, তখন ওর এনার্জিটা এই ওয়েভ ফ্রন্টের উপর ছড়িয়ে যাবে। আবার যখন লাইটটা এই ডিসটেন্সে গিয়েছে, তখন ওই এনার্জিটাই এই ওয়েভ ফ্রন্টের মধ্যে ছড়িয়ে যাবে। আবার লাইটটা যখন এই এতটা ডিসটেন্স এসেছে, তখন এনার্জিটা এই ওয়েভ ফ্রন্টের মধ্যে ছড়িয়ে যাবে। আমি ধরো এখান থেকে যে এনার্জিটা নিঃসৃত হচ্ছে তার মান হচ্ছে ই, এনার্জিটা হচ্ছে ই। তাহলে যখন এই ডিসটেন্সে আছে, তখন এই ডিসটেন্সে আমি ধরলাম একটা রেডিয়াস r1, এই ডিসটেন্সটা রেডিয়াসটা ধরলাম r2, এই ডিসটেন্সটা রেডিয়াসটা ধরলাম r3। কেন বলছি, কারণ ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাকে এক্সপ্লেন করতে গেলে এটা লাগবে। আচ্ছা, তাহলে r1 r2 r3, তাহলে যখন এই ডিসটেন্সে আছি, ঠিক আছে, তখন এই ডিসটেন্সের প্রত্যেকটা পয়েন্টে কতটা এনার্জি পড়ছে, এই এনার্জিটা পুরো সমগ্র ওয়েভ ফ্রন্টের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। হ্যাঁ, এবার একটা স্ফিয়ারে যদি আমি
এরিয়ার কথা বলি, হ্যাঁ, তাহলে স্ফিয়ারের এরিয়া তার আর স্কয়ারের সাথে প্রপোর্শনাল হবে, মানে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার তার এই জায়গাটার এরিয়া। তাহলে এই স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্টে এনার্জি কত হবে? E বাই 4 পাই আর স্কয়ার, প্রত্যেকটা পয়েন্টে এনার্জি হবে। এবার যত তাহলে এই সোর্স থেকে যত দূরে যাব তত প্রত্যেকটা পয়েন্টে এনার্জি কি হতে থাকবে? কমতে থাকবে। প্রত্যেকটা পয়েন্টে এনার্জি কমতে থাকবে। এই ঘটনাটার কথা আমাদের মনে রাখতে হবে, কারণ আমি যখন এক্সপ্লেন করব এই ঘটনাটার কথা আবার আসবো। তাহলে এই তিনটে পয়েন্ট বললাম, ভাইটাল তিনটে পয়েন্ট বললাম, ওয়েভ প্লেন হিসেবে নির্গত হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টেন্সিটিটা অ্যামপ্লিটিউডের স্কয়ারের সাথে প্রপোর্শনাল লাইটের ইন্টেন্সিটিটা, আর হচ্ছে এনার্জিটা তার ওয়েভ ফ্রন্টের মধ্যে সমভাবে ডিস্ট্রিবিউট হয়ে থাকছে, ঠিক আছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে থাকছে ওয়েভ ফ্রন্টের মধ্যে, সমগ্র ওয়েভ ফ্রন্টের মধ্যে। এটা হচ্ছে ওয়েভ নেচার অনুসারে যে ধর্মগুলো স্বীকার করলাম। এবার পার্টিকেল নেচার হিসেবে যদি বলি, লাইটের পার্টিকেল নেচারে যখন চলে আসবো তখন কোন সোর্স থেকে যে লাইট নির্গত হবে সেটা কতগুলো ফোটন কণা হিসেবে নির্গত হবে, কতগুলো পার্টিকেল হিসেবে নির্গত হবে। এই সোর্স থেকে লাইট নির্গত হচ্ছে সেগুলো হচ্ছে এরকম কতগুলো পার্টিকেল হিসেবে নির্গত হবে, ঠিক আছে। এইবার পরের কথা হচ্ছে, তাহলে এটা এক নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর ইন্টেন্সিটি কথা যেরকম এখানে বলেছিলাম, ইন্টেন্সিটি হচ্ছে 2 নম্বরে ছিল প্রপোর্শনাল টু এ স্কয়ার, ইন্টেন্সিটি I প্রপোর্শনাল টু এ স্কয়ার ছিল। কিন্তু এই পার্টিকেল নেচার, হ্যাঁ, পার্টিকেল যে আলো যে পার্টিকেল ধর্ম সেই অনুসারে ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটি, আচ্ছা দেখো, যত এই ফোটনের সংখ্যাটা বাড়বে, ফোটনের, আমি লাইটটাকে প্রকাশ করছি ফোটনটা দিয়ে, তাহলে ফোটনের সংখ্যাটা যত বাড়বে তত লাইটটা বাড়বে। তাহলে লাইটের ইন্টেন্সিটিটা সরাসরি কার সাথে? এই ফোটনের নাম্বারের সাথে একটা রিলেশন আছে বলে আমাদের মনে হচ্ছে। ঠিক তাই এখানে ইন্টেন্সিটিটা আই কিসের সাথে রিলেটেড হবে? এন এর সাথে, নাম্বার অফ ফোটন। ফোটনের সংখ্যা যত বাড়বে তত লাইটের ইন্টেন্সিটি বাড়বে। তাহলে এখানে ছিল অ্যামপ্লিটিউডের স্কয়ার, আর এখানে অন্য একটা কোয়ান্টিটি চলে আসলো যে ফোটনের নাম্বার। এবার 3 নম্বর পয়েন্ট যেটা আসছে সেটা হলো, একটু আগে এনার্জির কথা বলেছিলাম, এইখানে এই যে সোর্স থেকে যে লাইট নির্গত হচ্ছে, এই লাইটের এনার্জিটা প্রত্যেকটা ফোটনে কনসেন্ট্রেটেড অবস্থায় থাকবে, হ্যাঁ, এবং প্রত্যেকটা ফোটনের এনার্জিটা সেম থাকবে, প্রত্যেকটা ফোটনের এনার্জিটা সেম থাকবে। এই লাইটের যদি ফ্রিকোয়েন্সি নিউ হয় তাহলে প্রত্যেকটা ফোটনে এইচ নিউ অ্যামাউন্ট এনার্জি থাকবে, এবং সে যত দূরেই যাক না কেন, এই যে এখানে বিভিন্ন রেডিয়াস বলেছিলাম, ফোটনটা এখানে নির্গত হয়েছে, যখন আমি কোয়ান্টাম তত্ত্ব ধরবো তখন হচ্ছে এইখানে ফোটনটা নির্গত হয়েছে, এইখানে তার এনার্জিটা এইচ নিউ, আবার এইখানে আসলে তখন তার এনার্জিটা এইচ নিউ, এখানে আসলে তখন এইচ নিউ, এখানে আসলে এইচ নিউ, মানে এনার্জিটা ওই একটা ফোটনের এনার্জিটা এইচ নিউই থেকে যাবে, ঠিক আছে। এটা তাহলে দুটো নেচারের কথা বললাম। এইবার তাহলে আমরা ওই যে ক্যারেক্টারিস্টিক্স গুলোর কথা বলেছিলাম, ফটোইলেকট্রিক এফেক্টের যে ক্যারেক্টারিস্টিক্স গুলোর কথা বলেছিলাম, তাহলে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো এক্সপ্লেইন করার চেষ্টা করছি। তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক্স ছিল ফটোইলেকট্রিক এফেক্টের, দেখো এক নম্বর ক্যারেক্টারিস্টিক্স ছিল যে ফটো কারেন্টের মান, ফটো কারেন্টের মান আমরা বলেছিলাম প্রপোর্শনাল টু আই, ইন্টেন্সিটি বাড়লে বাড়বে, ইন্টেন্সিটি কমলে কমবে, কিন্তু এটা ডিপেন্ড করবে না কার উপর? নিউ এর উপর ডিপেন্ড করবে না। একটা মিনিমাম ফ্রিকোয়েন্সির উপরে ফটোইলেকট্রিক এফেক্ট স্টার্ট করে গেলে তারপর নিউ বাড়লেও আর ফটো কারেন্টের মান বাড়বে না। কেন এই ঘটনাটা ঘটছে, হ্যাঁ, সেটা আমরা এবার এখানে এক্সপ্লেইন করার চেষ্টা করছি। দেখো তাহলে ওয়েভ তত্ত্বের কথা যদি বলি, ওয়েভ তত্ত্ব অনুসারে ইন্টেন্সিটি হচ্ছে অ্যামপ্লিটিউড স্কয়ার, তার মানে এই ভাইব্রেশনটাকে বাড়াবে, অ্যামপ্লিটিউড হচ্ছে ডিসপ্লেসমেন্টটাকে বাড়ায়। তাহলে ওয়েভ তত্ত্ব কি বলতে পারে? ওই ইলেকট্রনের যে ইমিটেড ইলেকট্রন তার ডিসপ্লেসমেন্টটাকে বাড়াতে পারে যদি ইন্টেন্সিটি বাড়ে। তার মানে হচ্ছে এই তত্ত্ব অনুসারে ইমিটেড
যদি আমি ইন্টেন্সিটি বাড়াই তাহলে হতে পারে ইমিডিয়েট ইলেকট্রনের ভেলোসিটিটা বাড়তে পারে, ঠিক আছে, কিন্তু কখনোই সেটা কি হবে না, তার কারেন্টটাকে বাড়াবে না, বাড়াতে পারবে না এই তত্ত্ব অনুসারে। কিন্তু আমি যদি এবার কোয়ান্টাম তত্ত্বটা ধরি, কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ইন্টেন্সিটি হচ্ছে নাম্বারের সঙ্গে প্রপোর্শনাল। আবার ফটোইলেকট্রিক এফেক্টের কথা যদি ভাবি তাহলে আবার কি হচ্ছে, ফটোইলেকট্রিক এফেক্টের কথা ভাবলে আমরা জেনে গেছিলাম ফটোইলেকট্রিক এফেক্ট হচ্ছে 1-to-1 কলিশন। ধরো এখানে ইলেকট্রনগুলোকে আঁকছি, এগুলো সব ইলেকট্রন, ধরুন এখানে 100টা ইলেকট্রন আছে ধরলাম, তাহলে এবার রেডিয়েশন আসছে, ঠিক আছে। এবার আমি রেডিয়েশনের ইন্টেন্সিটিটাকে আমি নাম্বারের সাথে একটা রিলেট করছি, ধরছি এইখানে 10টা ফোটন আছে, যখন তার ইন্টেন্সিটি 10, জাস্ট কোনো একটা 10 ইউনিট যখন ইন্টেন্সিটি তখন হচ্ছে 10টা ফোটন আছে, বা প্রথমে 3টেই ধরছি, যখন ইন্টেন্সিটি 3 ইউনিট তখন 3টে ফোটন আছে, কারণ নাম্বারের সাথে সরাসরি যোগাযোগ, তাহলে এই 3টে ফোটন এর উপর আসবে, এসে কটা ইলেকট্রনের সাথে তারা ইন্টারঅ্যাকশন করবে, 3টে ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাকশন করবে, করে 3টে ইলেকট্রনকে সে বের করতে পারবে। যদি ফ্রিকোয়েন্সিটা একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি থেকে বেশি হয় এই লাইটের, তাহলে সে 3টে ইলেকট্রনকে বের করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে কারেন্টের মান 3টে ইলেকট্রনের জন্য যা কারেন্ট সেটা পাবো। এবার আমি ইন্টেন্সিটি এখানে যে 3 ইউনিট ইন্টেন্সিটি ছিল, এবার পরের আমি অন্য একটা ইন্টেন্সিটি লাইট নিচ্ছি, যখন তার 10 ইউনিট ইন্টেন্সিটি, তাহলে তখন ফোটনের সংখ্যা কত থাকবে, 10। ফোটনের সংখ্যা যদি 10 থাকে তাহলে এইখানে এসে সে কটা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাকশন করবে, 10টা ইলেকট্রনের সাথে সে ইন্টারঅ্যাকশন করবে, তাহলে 10টা ইলেকট্রন বের করতে পারবে। তাহলে দেখো কারেন্টটা বাড়ছে, ইলেকট্রন যদি এমিটেড ইলেকট্রন বেড়েছে তাহলে কারেন্ট বাড়বে। আবার যদি এর সংখ্যা 100 করি তখন এখান থেকে কটা ইলেকট্রন বের হতে পারবে, 100টা ইলেকট্রন বের হতে পারবে। তাহলে প্রথমে 3, তারপর 10, তারপর 100 হলো, কিসের সাথে, ইন্টেন্সিটি বাড়ছে, তাহলে হচ্ছে ফটো কারেন্টের মান বাড়ছে। এবার যদি আমরা বলি ইন্টেন্সিটিটা 200 করলাম, তাহলে ফোটনের সংখ্যা 200টা ফোটন আসছে, কিন্তু এখানে ইলেকট্রন কত আছে, 100টা, এটা 1-to-1 কলিশন, ফলে ওই 200টা ফোটনের মধ্যে 100টা ফোটনই এর সাথে ইন্টারঅ্যাকশন করবে, কারণ তার বেশি ইলেকট্রন নেই, তাহলে 100টা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাকশন করবে, ফলে 200 ইন্টেন্সিটি হলেও 200 ইউনিট ইন্টেন্সিটি হলো, তখন কারেন্ট কিন্তু ওই 100টা ইলেকট্রনের জন্য আগেও যে কারেন্ট পেয়েছিলাম সেই কারেন্টই পাবো। তার মানে এরপর যদি আমি ইন্টেন্সিটি বাড়াতেও থাকি তাহলে কিন্তু ফটো কারেন্টের মান আর বাড়বে না। তাহলে দেখছি একটা জায়গায় গিয়ে ইন্টেন্সিটি বাড়লেও ফটো কারেন্টের মান আর বাড়তে পারবে না, তার মানে একটা স্যাচুরেশনের ব্যাপার আসবে, ঠিক আছে। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে একটা স্যাচুরেশন ঘটনা ঘটবে। তাহলে আমরা যদি প্লট করি ইন্টেন্সিটির সাথে কারেন্ট, তাহলে এরকম হতে পারে, এইদিকে যদি ইন্টেন্সিটি আই প্লট করি, ক্যাপিটাল আই হচ্ছে ইন্টেন্সিটি আর স্মল আই হচ্ছে ফটো ইলেকট্রিক কারেন্ট, তাই ইন্টেন্সিটি যখন 0, ইন্টেন্সিটি 0 মানে কোনো ফোটন নেই, তার মানে কোনো ফোটনের ইলেকট্রিক এফেক্ট হবে না, মানে ফটো কারেন্ট পাবো না। আস্তে আস্তে একটা মানে যদি আমার ইনসিডেন্ট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সিটা অবশ্যই হতে হবে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি, তাহলেই ফটো ইলেকট্রিক এফেক্ট হবে। আমি বলছি ইনসিডেন্ট রেডিয়েশনের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি আছে, এবার আমি ইনসিডেন্ট রেডিয়েশনের ইন্টেন্সিটিটা 0 থেকে বাড়ছি, তাহলে ফটো কারেন্ট আস্তে 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 এরকম বাড়বে, বেড়ে একটা এরকম একটা স্যাচুরেশন যাবে। তাহলে এইভাবে বাড়তে 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 একটা সে কিন্তু স্যাচুরেশনে পৌঁছাবে। এটাই হচ্ছে ইন্টেন্সিটির সাথে ফটো কারেন্টের গ্রাফ। আচ্ছা, এইবার যেটা আছে আমি আবার দেখলাম কত টাইম হয়েছে, নাহলে ভিডিওটা আমি আপলোড করতে পারবো না। আচ্ছা, এরপর হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে একটা ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস ছিল, ঠিক আছে। সেটা দেখি আমরা ওয়েভ তত্ত্বের সাথে ব্যাখ্যা করতে পারি কিনা। তাহলে ওয়েভ তত্ত্ব, সূর্য থেকে আলো আসছে, যদি সূর্য থেকে আলোর কথা বলি, তাহলে সূর্য থেকে আলো আসছে, সেই আলোর সাথে আমি ফটো ইলেকট্রিক এফেক্ট করতে চাইছি, তাহলে যেহেতু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেশি, ঠিক আছে, তাহলে যে স্ফিয়ারটা হবে সেই স্ফিয়ারটার রেডিয়াসটা অনেক বেশি, তাহলে যে এনার্জিটা আসছে সেই এনার্জিকে যদি তার ডিসটেন্সের স্কয়ার দিয়ে
ডিসটেন্স স্কয়ার 4 পাই একটা থাকবে, এটা দিয়ে ভাগ করে তাহলে এনার্জি একটা বিন্দুতে মানে পৃথিবীতে যখন আলোটা এসে পড়ছে তখন একটা পয়েন্টে তার এনার্জিটা এইভাবে কমে যাচ্ছে। এবার তাহলে একটা সাবস্টেন্স রেখেছি, সাবস্টেন্স রেখে তার উপর সূর্যের আলো পড়ছে, তাহলে এই সূর্যের আলোর যে এনার্জিটা, তাহলে সেই এনার্জিটা কি হয়ে যাবে অনেকটা কম। তাহলে সেই এনার্জিটা কম, এবার আমার তো একটা মিনিমাম এনার্জি ফাই0 এনার্জি লাগবে, দেখা যাচ্ছে যে এইভাবে যে এনার্জিটা পাচ্ছি সেটা এর থেকে অনেক কম, মানে এই এনার্জিটার মান এই ফাই0 থেকে অনেক কম। তাহলে ফাই0 পর্যন্ত অ্যাচিভ করার জন্য আমাকে কি করতে হবে, অনেকক্ষণ ওয়েট করতে হবে, অনেকক্ষণ ওয়েট করার পর তাহলে এনার্জিটা পেয়ে তাহলে ইলেকট্রনটা বের হলে হতেও পারে, কিন্তু তার জন্য কি হবে একটা সময় লেগে যাবে। তাহলে ফটোইলেকট্রিক এফেক্ট আলো এসে পড়বে, তার অনেকক্ষণ পরে ইলেকট্রন বেরোবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম, ক্যারেক্টারিস্টিক্সে আমরা প্র্যাকটিক্যালি আমরা কি দেখলাম যে ফটোইলেকট্রিক এফেক্ট হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস প্রসেস, আলো পড়লো আর ফোটন নির্গত হলো, এর মধ্যে কোনো টাইম গ্যাপ নেই। তাহলে নিশ্চয়ই এই প্রসেসের সাথে ওয়েভ তত্ত্বের সাথে আমরা কি পারবো না, আমরা এক্সপ্লেনেশন দিতে পারবো না। কিন্তু কোয়ান্টাম তত্ত্ব অনুসারে কি ফোটনের মধ্যে এনার্জিটা h nu এনার্জি আছে, ঠিক আছে, h nu এনার্জি আছে। এবার যে ফোটনটা আসছে তার ফ্রিকোয়েন্সি যদি এর করসপন্ডিং ধরো h nu 0 টা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, h টা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা করসপন্ডিং এনার্জি একটা মানে রেডিয়েশনের। আচ্ছা, এবার যদি যে ফোটনটা আসছে তার যে ফ্রিকোয়েন্সি নিউ, এই নিউটা যদি এই নিউ 0 থেকে বেশি হয়, মানে নিউ গ্রেটার দ্যান যদি নিউ 0 হয়, তাহলে আমার এই ফোটনের মধ্যে যে এনার্জিটা আছে সেটা ইলেকট্রনকে বের করার জন্য যথেষ্ট আছে। তাহলে এই ফোটনটা এলো, এসে ইলেকট্রনটাকে এনার্জি দিয়ে দিল, সঙ্গে সঙ্গে এনার্জি দিয়ে দিতে পারবে, কারণ এর মধ্যে তো পুরো এনার্জিটাই আছে। আর ওই ক্ষেত্রে তো ডিস্ট্রিবিউট হয়ে যেতে কোনো সময় লাগবে না, এখানে তো ওই এনার্জির সঙ্গে সঙ্গে পেয়ে গেলে ইলেকট্রন সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, মানে ইনস্ট্যান্টানিয়াস প্রসেসে কিন্তু কোয়ান্টাম তত্ত্বের সাথে আমরা এক্সপ্লেনেশন দিতে পারি। হ্যাঁ, তাই ফটোইলেকট্রিক এফেক্টের টোটাল ঘটনাটা এক্সপ্লেন করার জন্য আমাদের দরকার কোয়ান্টাম নেচার অফ লাইট, ওয়েভ নেচারের সাথে আমরা এক্সপ্লেনেশন দিতে পারবো না। থ্যাংক ইউ স্টুডেন্ট।